সোহাগী হাই স্কুলের হেডমাস্টার সাহেব দারুণ অবাক হলেন। রানুর ব্যাপারে খোঁজখবর করার জন্য এক ভদ্রলোক এসেছেন। এর মানে কি? অতীতদিন আগে কি হয়েছিল না হয়েছিল তা কি এখন আর মনে আছে? আর মনে থাকলেও এই সব ব্যাপার নিয়ে এখন ঘাটাঘাটি করাটা বোধহয় ঠিক নয়। কিন্তু যে ভদ্রলোক এসেছেন তাকে মুখের ওপর না বলতেও বাধছে। ভদ্রলোক হাজার হলেও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, মানি লোক। তাছাড়া এত দূর এসেছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। মুখে বলছেন রানু অসুস্থ এবং তিনি রানুর একজন চিকিৎসক, কিন্তু এটা ঠিক বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না, কারণ মাসখানেক আগেই রানুকে তিনি দেখে এসেছেন। কিছুমাত্র অসুস্থ মনে হয়নি। আজ হঠাৎ এমন কি হয়েছে যে ঢাকা থেকে এই ভদ্রলোক আসতে হলো? রানুর কি হয়েছে বলেন? মানসিকভাবে অসুস্থ। আমি তো সেদিনই তাকে দেখে এলাম। যখন দেখেছেন তখন হয়তো সুস্থই ছিল। কি জানতে চান আপনি বলেন? নদীতে গোসলের সময় কি ঘটেছিল সেটা বলেন। সেসব কি আর এখন মনে আছে? ঘটনাটা বেশ সিরিয়াস এবং নিশ্চয়ই আপনাদের মধ্যে বহুবার আলোচিত হয়েছে, কাজেই মনে থাকার কথা। আপনার যা মনে আসে তাই বলেন। হেডমাস্টার গম্ভীর স্বরে ঘটনাটা বললেন। রানুর গল্পের সঙ্গে তার গল্পের কোনো অমিল লক্ষ্য করা গেল না। ভদ্রলোক বললেন, মেয়েরা গোসল করতে গিয়েছিল দুপুরে, সন্ধ্যায় নয়। পাজামা খোলার ব্যাপারটি বলেন। পাজামাটা কি পাওয়া গিয়েছিল? আপনি কি বলছেন বুঝতে পারছি না। রানু বলছিল নদীতে গোসল করবার সময় সেই মরা মানুষটি তার পাজামা খুলে ফেলে। আরে না না, কি বলেন? ওর পরনে পাজামা ছিল। আপনার ঠিক মনে আছে তো? মনে থাকবে না কেন, পরিষ্কার মনে আছে। আপনি অন্য সবাইকেও জিজ্ঞেস করে দেখতে পারেন। ওই মরা মানুষটি সম্পর্কে কি জানেন? কিছুই জানি না রে ভাই। থানায় খবর দিয়েছিলাম। থানা হচ্ছে এখান থেকে 10 মাইল। সেই সময় যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। থানাওয়ালা আসে 2 দিন পরে। লাশ তখন পচে গলে গিয়েছে। শিয়াল কুকুর কামড়াকামড়ি করছে। থানাওয়ালা এসে আমাদের লাশ পুঁতে ফেলতে বলে। আমরা নদীর ধারেই গর্ত করে পুঁতে ফেলি। আচ্ছা, ওই লাশটি তো উলঙ্গ ছিল, ঠিক না? জি না, ঠিক না। হলুদ রঙের একটা প্যান্ট ছিল আর গায়ে গেঞ্জি ছিল। মিশির আলি সাহেব ভুরু কুঞ্চিত হলো। আপনার ঠিক মনে আছে তো ভাই? আরে এটা মনে না থাকার কোনো কারণ আছে? পরিষ্কার মনে আছে। লাশটি কি বুড়ো মানুষের ছিল? জি না, জোয়ান মানুষের লাশ। আর কিছু কি মনে পড়ে? আর তো কিছু নেই মনে পড়বার। আপনার ওই মেয়েটির সঙ্গে কথা বলতে চাই। অনুফাজার নাম। শুনেছি ওর শ্বশুরবাড়ি কাছেই, হরিণঘাটায়। আপনি যেতে চান হরিণঘাটায়? জি। তা কখন যাবেন? আজকেই যেতে পারি। কত দূর এখান থেকে? 15 মাইল। বেবি ট্যাক্সি করে যেতে পারেন। রাতে ফিরে আসতে পারবো? তা পারবেন। বেশ, তাহলে আপনি আমাকে ঠিকানা দিন। দেব। বাড়িতে চলেন, খাওয়া দাওয়া করেন। আমি হোটেল থেকে খেয়ে দিয়ে এসেছি। তা কি হয়, অতিথি মানুষ, আসুন আসুন। ভদ্রলোক বাড়িতে নিয়ে গেলেন ঠিকই, কিন্তু বড়ই গম্ভীর হয়ে রইলেন। মাথার উপর হঠাৎ এসে পড়া উপদ্রবে তাকে যথেষ্ট বিরক্ত বলে মনে হলো। ভালো করে কোনো কথাই বললেন না। অকারণে বাড়ির একজন কামলার উপর প্রচণ্ড হন্তি তম্বি শুরু করলেন। কিন্তু অনুফার বাড়িতে সম্পূর্ণ ভিন্ন ব্যাপার ঘটল। মেয়েটি আদর যত্নের একটি মেলা বাঁধিয়ে ফেলল। মিসির আলি অবাক হয়ে দেখলেন মেয়েটির স্বামী সন্ধ্যাবেলাতেই জাল নিয়ে পুকুরে নেমে গেছে। অনুফা পরিচিত মানুষের মতো আদুরে গলায় বলল, রাতে ফিরবেন কি কাল সকালে যাবেন? লোকজন মিসির আলিকে দেখতে এলো। এরা বেশ সম্পন্ন গৃহস্থ। মেয়েটিও মনে হলো বেশ ক্ষমতা নিয়ে আছে।
সবাই তার কথা শুনছে। ঘণ্টাখানেকের মধ্যে তাকে গোসলের জন্য গরম পানি করে দেওয়া হলো। একটা বাটিতে নতুন একটা গায়ের মাখার সাবান, মোড়কটি পর্যন্ত ছেঁড়া হয়নি। বাংলা ঘরে নতুন চাদর বিছিয়ে রান্না করা হলো। মেয়েটির বৃদ্ধ শ্বশুর একটি ফর্সি হক্কাও এনে দিলেন এবং বারবার বলতে লাগলেন, খবর না দিয়ে আসার জন্য ঠিকমতো খাটের যত্ন করতে না পেরে তিনি বড়ই শর্মিন্দা। তবে যদি কালকের দিনটা থাকেন তাহলে তিনি হরি ঘন্টার বিখ্যাত মাগুর মাছ খাওয়াবেন, খাওয়াতে না পারলে তিনি বাপের বেটা না, ইত্যাদি ইত্যাদি। মিসির আলীর বিস্ময়ে সীমা রইল না। তিনি সত্যি সত্যি একদিন থেকে গেলেন। মিসির আলী সাহেব এরকম কখনো করেন না। ভেতরে আসবো? এসো রানু, এসো, গল্প করতে এলাম। খুব ভালো করেছো। নীলু উঠে গিয়ে রানুর হাত ধরল। রানু বলল, তুমি কাঁদছিলে নাকি? চোখ ভেজা? নীলু কিছু বলল না। রানু বলল, এত কিসের দুঃখ তোমার যে দুপুর বেলায় কাঁদতে হয়? তোমার বুঝি কোনো দুঃখ টুক্ষ নেই? হুম, আমি খুব সুখী। রানু হাসতে লাগল। নীলু হঠাৎ গম্ভীর হয়ে বলল, তুমি বলেছিলে একটা খুব অদ্ভুত কথা আমাকে বলবে, বলেছিলাম নাকি? হ্যাঁ, আজ সেটা বলতে হবে। তারপর আমি আমার একটা অদ্ভুত কথা বলবো। রানু হাসতে লাগলো। হাসছো কেন রানু? তোমার অদ্ভুত কথাটা আমি জানি, এই জন্য হাসছি। কি আবোল তাবোল বলছো? তুমি জানবে কি? জানি কিন্তু। নীলু গম্ভীর হয়ে বলল, জানলে বলো তো। তোমার একজন প্রিয় মানুষ তোমার সঙ্গে দেখা করতে রাজি হয়েছে, ঠিক না? নীলু দীর্ঘ সময় কোনো কথাবার্তা বলল না। রানু বলল, কি ভাই, বলতে পারলাম তো? হ্যাঁ, পেরেছ। ও কি বাসায় আসবে? বলবো তোমাকে। তার আগে তুমি বলো, তুমি কি করে জানলে? বিলু তোমাকে বলেছে? কিন্তু বিলু তো কিছুই জানে না। আমাকে কেউ কিছু বলেনি। তাহলে তুমি কি করে জানলে? আমি স্বপ্নে দেখেছি। স্বপ্ন দেখেছি মানে? নীলু, মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি। সেগুলি ঠিক স্বপ্নও নয়, তবে অনেকটা স্বপ্নের মতো। সেগুলি সব গত রাতে স্বপ্নে দেখলাম তুমি একটা চিঠি পেয়ে খুব খুশি। সেই চিঠিতে একটি লাইন লেখা আছে, যার মানে হচ্ছে তোমার সঙ্গে আমার দেখা হবে, এই রকম কিছু। এইসব কি তুমি সত্যি সত্যি বলছো রানু? হ্যাঁ। কবে তার সঙ্গে তোমার দেখা হবে? আজ বিকেলে। আর নিউ মার্কেটের বইয়ের দোকানের সামনে একটা সবুজ রুমাল হাতে দাঁড়িয়ে থাকবো। তিনি আমাকে খুঁজে বের করবেন। বাহ, খুব মজার ব্যাপার তো। রানু হাসতে লাগলো। একসময় হাসি থামিয়ে গম্ভীর গলায় বলল, শুধু গল্প উপন্যাসেই এসব হয়, বাস্তবে এই প্রথম দেখছি। তোমার ভয় করছে না? ভয় করবে কেন? তোমার কিন্তু নীলু ভয় করছে, আমি বুঝতে পারছি। বেশ ভয় করছে, করছে না? না। রানু ইতস্তত করে বলল, ইচ্ছা করলে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারো, আমি দূরে থাকব। থাক, দূরে দাঁড়িয়ে থাকতে হবে না। মনে হলো নীলু রানুর কথাবার্তা সহজভাবে নিতে পারছে না। তার চোখ মুখ গম্ভীর। রানু বলল, কি নেবে? না, আমার একার যাওয়ার কথা, একাই যাব। আর যদি গিয়ে দেখো খুব বাজে ধরনের একটা লোক, তখন কি করবে? বাজে ধরনের লোক মানে? অর্থাৎ গিয়ে যদি দেখো দাঁত পড়া চুল পড়া এক বুড়ো, তোমার কি সেরকম মনে হচ্ছে? রানু মাথা দুলিয়ে হাসল, কিছুই বলল না। নীলুকে দেখে মনে হলো রানুর ব্যবহারে সে বেশ বিরক্ত হচ্ছে। দুটো বাজতে এসে বলল, এবার তুমি যাও, আমি সাজগোজ করব। এখনই? 4টে বাজতে তো অনেক দেরি আছে। তোমার মতো সুন্দরী তো আমি না।
আমার অনেক সময় নিয়ে সাজতে হবে। রানু উঠে পড়ল। নীলু সত্যি সাজতে বসল, কিন্তু কি যে হয়েছে তার, চোখের চোখের পানি এসে কাজল ধুয়ে যাচ্ছে। আইল্যাশ পরার ইচ্ছা ছিল, কিন্তু একা একা পরা সম্ভব নয়। ও অনেক বেছে টেছে একটা শাড়ি পছন্দ করল, সাদার উপর নীল রঙের একটা প্রিন্ট। আগে কখনো সে পরেনি। নীলুমা, কোথাও যাচ্ছিস নাকি? নীলু তাকিয়ে দেখল বাবা। কোথায় যাচ্ছ গো মা? একজন বন্ধুর সঙ্গে দেখা করতে। তোমার কি চা লাগবে? হলে তো ভালো হতো, থাক তুই ব্যস্ত। চা বানাতে আর কত মিনিট লাগবে, তুমি বসো, আমি বানিয়ে আনছি। নীলুর বাবা চেয়ার টেনে নীলুর ঘরেই বসলেন। চা কি চিনি ছাড়া আনবো বাবা? না, 1 চামচ দিস, একটু আধটু চিনি খেলে কিছু হবে না। নীলু চা নিয়ে এসে দেখল বাবা জেমুচ্ছে। ঝিমুনিরও বেশি, প্রায় ঘুমাচ্ছেন বলা যায়। তবে বাবা যেন বড় বেশি দ্রুত বুড়ো হয়ে যাচ্ছেন। বড় মায়া লাগলো নীলুর। বাবা, তোমার চা। কোনো বন্ধুর বাড়ি যাচ্ছিস মা? নীলু খানিকক্ষণ ইতস্তত বোধ করে বলল, তোমাকে আমি পরে বলবো বাবা। সন্ধ্যার আগে আসবি তো? হ্যাঁ বাবা। গাড়ি নিয়ে যাবি? না, গাড়ি নেব না। নিয়ে যা না, ড্রাইভার তো দিনরাত বসে বসেই মাইনে খায়। বাবা, বাবা, আমি গাড়ি নেব না। নীলু সাজ শেষ হলো ঠিক 3:30টায়। আয়নায় তাকিয়ে নিজেকে তার পছন্দই হলো। যে মেয়েটিকে দেখা যাচ্ছে সে বেশ রূপসী, তার মায়া করা দুটি চমৎকার চোখ আছে, কিশোরীদের মতো ছোট্ট একটি চিবুক। ভালোই তো, এরকম একটি মেয়েকে পুরুষরা কি ভালোবাসে না? নাকের কাছে মুক্তোর মতো কিছু ঘামের বিন্দু। নীলু তার সবুজ রুমাল দিয়ে সাবধানে ঘাম মুছে ফেলল। তারপর উঠে এলো 3 তলায়। রানু, রানু। রানু যেন ঘরে তৈরি হয়েছিল, সে বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে। তুমি যাবে বলেছিলে আমার সঙ্গে, চলো চলো। রানু তালা লাগালো। নীলু মৃদু স্বরে বলল, তুমি জানতে আমি আসব? হ্যাঁ, জানতাম। সন্ধ্যা পর্যন্ত তারা অপেক্ষা করল, কারো দেখা পাওয়া গেল না। একসময় নীলু বলল, এখন চলে যেতে চাও রানু? আরও খানিকক্ষণ দাঁড়িয়ে থাকি। তোমার তো এখনো যেতে ইচ্ছে করছে না। এক জায়গায় দাঁড়িয়ে না থেকে চলো হাঁটি। তারা বেশ কয়েকবার নিউ মার্কেট চক্কর দিয়ে ফেলল। কেউ এগিয়ে এসে বলল না, তোমাদের মধ্যে নীলুকে? রানু, তোমার কি টায়ার্ড লাগছে? না। রানু, তুমি তো অনেক কিছু বুঝতে পারো, তাই না? মাঝে মাঝে পারি। লোকটি এসেছে কিনা বুঝতে পারছো না? না নীলু, পারছি না, আমি সবসময় পারি না। রানু লক্ষ্য করল নীলুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে তার সবুজ রুমাল দিয়ে চোখ চেপে ধরল। রানু গাঢ় স্বরে বলল, কাঁদে না নীলু, কান্না এলে কি করব? মনটা শক্ত করো ভাই, পৃথিবীটা খুব ভালো জায়গা নয়। লোকজন তাকাচ্ছে ওদের দিকে। রানু নীলুর হাত ধরে বাইরে নিয়ে এলো। বেশ অস্বস্তিকর অবস্থা। প্রায় 4 দিন পর নীলু একটি চিঠি পেল। প্রিয় নীলু, ওই দিন তোমাকে দেখলাম, তুমি তো ভারী মিথ্যুক। কেন বললে তুমি দেখতে সুন্দর নও? তোমাকে বর্ষার জলভারে নত আকাশের মতো লাগছিল। আমি ছুটে যেতে চেয়েছিলাম, কিন্তু তোমার বান্ধবীকে দেখে থমকে দাঁড়িয়েছি। কথা ছিল একা আসবে, তাই নয় কি? শুধু আমরা দুজন থাকব। আমাকে দেখে যদি তোমার কথা বলতে ইচ্ছে করে, তাহলে কোনো একটি রেস্টুরেন্টে বসে দুজন চা খেতে খেতে গল্প করব। আর যদি তোমার আমাকে পছন্দ না হয়, তাহলে তুমি তোমার সবুজ রুমালটি তোমার হ্যান্ডব্যাগে লুকিয়ে ফেলবে। তোমাকে কিছুই বলতে হবে না। আমি মন খারাপ করব ঠিকই, কিন্তু বিদায় নেব হাসি মুখে।
এবং আর কোনো দিনই তুমি আমাকে দেখবে না। তবে নীলু, আমার কেন জানি মনে হচ্ছে আমাকে তুমি পছন্দ করবে না। এরকম মনে করার কোনোই কারণ নেই, তবু মনে হচ্ছে। খুব সম্ভবত উইশফুল থিঙ্কিং, তাই না মেয়ে? নীলু চিঠিটা সমস্ত দিনে প্রায় 100 বার পড়ল এবং প্রতিবারই তার কাছে নতুন মনে হলো। রাতে সে অদ্ভুত সুন্দর একটি স্বপ্ন দেখল, যেন পুরনো আমলের একটি পালতোলা জাহাজ সে বসে আছে। জাহাজটির পালটি গাঢ় সবুজ রঙের, প্রচণ্ড বাতাস দিচ্ছে। বাতাসে জাহাজ ছুটে চলছে বিদ্যুৎ গতিতে। নীলুর একটু ভয় লাগছে, কারণ জাহাজে আর কাউকে দেখা যাচ্ছে না। নীলু একসময় বলল, আমার ভয় লাগছে এই জাহাজে, আর কেউ কি আছে? সঙ্গে সঙ্গে একটি ভারী পুরুষালী গলা শোনা গেল, ভয় নেই নীলু, আমি আছি। স্বপ্ন এত সুন্দর হয়। নীলুর ঘুম ভেঙে গেল। বাকি রাত সে আর ঘুমোতে পারল না। বালিশ মুখে গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। বিলু জেগে উঠে বলল, কি হয়েছে রে আপা? নীলু ভেজা গলায় বলল, পেট ব্যথা করছে, এখন একটু কম, তুই ঘুমো। অনুফার কাছে থেকে নতুন কিছু জানা গেল না। সে খুব জোর দিয়েই বলল, রানুর পরনে পাজামা ছিল এবং মৃত লোকটির পরনেও কাপড় ছিল। আপনি লোকটিকে দেখেছেন? হ্যাঁ, কিন্তু আপনি আপনি করে কেন বলছেন? মুরব্বী মানুষ আপনি, আমি আপনার মেয়ের বয়সী। লোকটিকে কেমন দেখতে বলো তো? চাচা, আমার কিছু মনে নেই। সেই সময় আমি ঘোরের মধ্যে ছিলাম। পরদিন আমার বিয়ে। হ্যাঁ, তা তো আমি জানি। লোকটিকে নদীর পাড়ে পুঁতে রাখা হয়, তাই না? জি। তারপর অনেক দিন কেউ ওদিকে যেত না। সবাই বলা বলি করতো, রাতে কি জানি দেখতে পায়। কি দেখতে পায়? ছায়া ছায়া কি নাকি দেখে। তবে এইসব সত্যি না চাচা, সব মন গড়া। তাই নাকি? জি, ভূত প্রেত বলতে কিছু নেই। মিসির আলী বড়ই অবাক হলেন। গ্রামের কোনো মেয়ে এইভাবে চিন্তা করে না। এতটা মুক্ত চিন্তা তাদের থাকার কথা নয়। মিসির আলী বললেন, তুমি পড়াশোনা কতদূর করেছো? চাচা, আমি আইএ পড়ার সময় আমার বিয়ে হয়েছে। তারপর আর পড়াশোনা হয়নি। গ্রামের বিয়ে হয়েছে তো, পড়াশোনা করার আমার খুব শখ ছিল। মানুষের সব শখ মেটানো উচিত নয়, একটা কোনো ডিসস্যাটিসফ্যাকশন থাকা দরকার। কেন? তাহলে বেঁচে থাকার ইচ্ছে করে। সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। যে সব মানুষের শখ মিটে গেছে তারা খুব অসুখী মানুষ। অনুফা চুপ করে রইল। মিসির আলী মৃদু স্বরে বললেন, এবার রানুর কথা বলো। কি জানতে চান? সব কথা। ও খুব অদ্ভুত মেয়ে। ও মানুষের ভবিষ্যৎও বলতে পারে। কিভাবে বলে? তা জানি না, তবে বলতে পারে। একবার কি হয়েছে শোনেন। আমি আর ও গল্প করছি। সে হঠাৎ গল্প থামিয়ে বলল, কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়ির শ্রীপুরের খালারা বেড়াতে আসবেন। আর সত্যি সত্যি তারা এলেন? এটা তো এমনিতেও হতে পারে, মানুষ বেড়াতে আসে না? তা আসে, কিন্তু শ্রীপুরের খালা প্রায় 5 বছর পরে প্রথম এসেছিলেন। তাদের সঙ্গে আমাদের কি একটা ঝগড়া টগড়া চলছিল। ও তাই নাকি? জি। আরেক গল্প বলি শোনেন। তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে রানুদের ওখানে বেড়াতে গিয়েছি। না, এটা আপনাকে বলা যাবে না। বলা যাবে না কেন? গল্পটা ভালো না। থাক, তাহলে অন্য গল্প বলো। অনুফার স্বামীকেও মিসির আলী সাহেব বেশ লাগলো। গোয়ার গোবিন্দ ধরনের মানুষ, স্ত্রীর খুবই অনুগত। সে মিসির আলীকে নিয়ে প্রচুর ঘুরল। লোকটির যথেষ্ট প্রভাব প্রতিপত্তিও দেখা গেল।
মধুপুর থানার ওসি সাহেব ওর কথাতেই পুরনো ফাইলপত্র ঘেঁটে দেখালেন যে একটি মরা লাশ পাওয়ার খবরে এফআইআর করা হয়েছিল। তখন ওসি ছিলেন ব্রজগোপাল হালদার। তার নোটে লেখা, একটি কলেরায় মৃত মানুষের লাশ, বয়স 30 অথবা 35, মধুপুরের নিমশাসা গ্রামে পাওয়া যায়। লাশটির পচন ধরিয়া গিয়াছিল। প্রাথমিক পরীক্ষার পর আমি লাশটি পুঁতিয়া ফেলিবার নির্দেশ দেই। লাশটির কোনো পরিচয় জানা যায় নাই। মিসির আলী সাহেব বললেন, কলেরায় মৃত এটা বোঝা গেল কি করে? ওসি সাহেব বিরক্ত হয়ে বললেন, সেটা আমি কি করে বলবো? রিপোর্ট তো আমার লেখা না। ব্রজগোপাল বাবুকে গিয়ে জিজ্ঞেস করেন, তিনি জানাবেন। তাকে কোথায় পাওয়া যাবে? পুলিশ ডাইরেক্টরে খোঁজ করেন। তবে এইসব খোঁজাখুঁজির কোনো অর্থ নেই। 10 বছর আগের ঘটনা মনে করে বসে আছেন নাকি? পুলিশকে আপনার কি মনে হয় বলেন তো? ঘটনাটা অস্বাভাবিক, সেই জন্যই হয়তো তার মনে থাকবে। একটা ডেড বডি পাওয়া গেছে পানিতে, এর মধ্যে আপনি অস্বাভাবিক কি দেখলেন? বাংলাদেশে প্রতিদিন কয়টা ডেড বডি পাওয়া যায় জানেন? জি না, জানি না। পুলিশের লাইনে ডেড বডি পাওয়াটা খুব স্বাভাবিক ঘটনা, বুঝলেন? মিসির আলী মধুপুরে আরও একদিন থাকলেন। দেখে এলেন যে জায়গায় লোকটিকে পোতা হয়েছিল সেই জায়গা দেখার মতো কিছু নয়, ঘন কাশবন হয়েছে। যার মানে হচ্ছে এই জায়গাটিকে বেশ কিছুদিন লোকজন ভয়ের চোখে দেখেছে। হাঁটা চলা বন্ধ করে দিয়েছে নিশ্চয়ই। মিসির আলী সাহেব অনেকের সঙ্গেই কথা বললেন, যদি নতুন কিছু পাওয়া যায়, নতুন কোনো তথ্য যা কাজে লাগবে। কিন্তু কিছুই জানা গেল না। 10 বছর দীর্ঘ সময়। এই সময়ে মানুষ অনেক কিছুই ভুলে যায়। মধুপুর থেকে তিনি গেলেন রানুদের আদি বাড়িতে। সেখানে যাবার তার একটি উদ্দেশ্য, খুঁজে দেখা জালালউদ্দিন নামে কাউকে পাওয়া যায় কিনা। এই লোকটিকে পাওয়া খুবই প্রয়োজন। আনিস লক্ষ্য করল রানু ইদানিং বেশ স্বাভাবিক। তার প্রধান কারণ বোধহয় বাড়িওয়ালার 2টি মেয়ে। ওদের সঙ্গে সে বেশ মিলেমিশে আছে। গল্পের বই আনছে, ভালো মন্দ কিছু রান্না হলেই আগ্রহ করে নিচে দিয়ে আসছে। বাড়িওয়ালাদের সঙ্গে বেশি মেলামেশা আনিসের পছন্দ নয়। বাড়িওয়ালাদের সে সবসময় শত্রুপক্ষ বলেই মনে করে। কয়েকবার ভেবেছিল বলবে মেলামেশাটা কমাতে, না বলে ভালোই হয়েছে। এতে যদি অসুখটা চাপা পড়ে তো ভালোই। কাজের একটি ছেলে পাওয়া গেছে, জিতু মিয়া। এই ছেলেটিও রানুকে বেশ ব্যস্ত রাখছে। ছেলেটির বয়স 10-11, তবে মহাবোকা। কোনো কাজই করতে পারে না, করার আগ্রহও নেই। রানু ক্রমাগত বকাঝকা করেও কিছু করাতে পারে না, তবে তার সময় বেশ কেটে যায়। সন্ধ্যাবেলা সে আবার জিতু মিয়াকে নিয়ে পড়াতে বসে। জিতু ঘুমু ঘুমু চোখে পড়ে, স্বরে অ স্বরে আ। এই পড়াটি গত 1 সপ্তাহ ধরে চলছে। জিতু মিয়া কিছুই মনে রাখতে পারছে না, কিন্তু তাতে রানুর উৎসাহে ভাটা পড়ছে না। আনিস একদিন ঠাট্টা করে বলেছে, তুমি দেখি একে বিদ্যাসাগর বানিয়ে ফেলছো। রানু তাতে বেশ রাগ করেছে, গম্ভীর হয়ে বলেছে, ঠাট্টা করছো কেন? বিদ্যাসাগর তো একদিন হতেও পারে। অবশ্য অদূর ভবিষ্যতে তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ভবিষ্যৎ বিদ্যাসাগর রোজ রাতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে এবং রানু প্লেটে খাবার বেড়ে প্রতি রাতেই প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে। এতটা বাড়াবাড়ি আনিসের ভালো লাগে না। সে কিছু বলে না, থাকুক, একটা কিছু নিয়ে ব্যস্ত। এর মধ্যে একদিন আনিস গিয়েছিল মিসির আলী সাহেবের কাছে। ভদ্রলোক বেশ কিছুদিন ঢাকায় ছিলেন না, সবে ফিরেছেন। তার চোখ হলুদ, গা হলুদ। আনিস অবাক হয়ে বলছে, কি হয়েছে আপনার? জন্ডিস। জন্ডিস বাঁধিয়ে ফেলেছি। বলেন কি? ইনফেক্টাস হেপাটাইটিস। লিভারের অবস্থা কাহিল রে ভাই। আপনার স্ত্রী কেমন আছেন? ভালো। আর ভয় টয় পাচ্ছেন না? জি না,
খুব ভালো খবর। আমি একটু সুস্থ হলে যাব আপনার বাসায়। জি আচ্ছা, আমি কিছু খোঁজ খবর পেয়েছি। মনে হয় আপনার স্ত্রীর সমস্যাটি ধরতে পেরেছি। তাই নাকি? হ্যাঁ, একটু ভালো হলেই এ নিয়ে কথা বলবো। রানু মিসির আলি সাহেবের জন্ডিসের খবরে খুবই মন খারাপ করলো। আহা বেচারা, একা একা কষ্ট করছে। চলো একদিন দেখে আসি। যাবে? ঠিক আছে, যাব একদিন। কবে যাবে? কাল যাবে? এত ব্যস্ত হচ্ছ কেন? জন্ডিস যখন হয়েছে তখন বেশ কিছুদিন থাকবে, একদিন দেখে এলেই হবে। আমি এই অসুখের ভালো ওষুধ জানি, অরহরের পাতার রস। সকালবেলায় 1 গ্লাস করে খেলে 3 দিনে অসুখ সেরে যাবে। তাই নাকি? হ্যাঁ, আমার দাদা এই ওষুধটা দিতেন। তুমি কিছু অরহরের পাতা ওই লোকটিকে দিয়ে এসো না। ঢাকা শহরে আমি অরহরের পাতা কোথায় পাবো? কি যে বলো! খুঁজলেই পাবে, খুঁজলেই পাবে। জংলা গাছ সব জায়গায় হয়। আনিস যথেষ্ট বিরক্ত হলো। রানুর এই একটা প্রবলেম, কোনো একটা জিনিস মাথায় ঢুকলে ওটা নিয়েই থাকবে। আনিস বলল, আচ্ছা দেখি। দেখা দেখি না, তুমি খুঁজবে। আর শোনো, কাল তো তোমার অফিস নেই, চলো ওনাকে দেখে আসি। এত ব্যস্ত কেন? ভদ্রলোক তো আর পালিয়ে যাচ্ছে না। রানু থেমে থেমে বলল, আমি অন্য একটা কারণে যেতে চাই। কি কারণ? ভদ্রলোক আমার সম্পর্কে খোঁজ খবর করার জন্য মধুপুর গিয়েছিলেন। কি খোঁজ পেলেন জানতে ইচ্ছে করছে। মধুপুরের খবর পেলে কিভাবে? স্বপ্নে? না, স্বপ্ন টপ্ন না, অনুভা চিঠি দিয়েছে। কবে চিঠি পেয়েছো? গতকাল। আনিস চুপ করে রইল। রানু তার নিজের চিঠিপত্রের কথা আনিসকে কখনো বলে না। বিয়ের পর রানু তার আত্মীয় স্বজনের যত চিঠিপত্র পেয়েছে তার কোনোটি সে আনিসকে পড়তে দেয়নি। এ নিয়ে আনিসের গোপন ক্ষোভ আছে। কি আমাকে নিয়ে যাবে? আমি আগে গিয়ে দেখি ভদ্রলোকের অবস্থা কেমন। মিসির আলীকে পাওয়া গেল না। বাড়িতে তার এক ছোট ভাই ছিল। সে বলল, ভাইয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, অবস্থা বেশি ভালো না। বিলরুদ্দিন লাইন 0.5, লিভার খুবই ড্যামেজ। মিসির আলী সাহেব হাসপাতালে এসেছেন এক গাদা বই নিয়ে। তার ধারণা ছিল বই পড়ে সময়টা খুব খারাপ কাটবে না, কিন্তু কার্যক্ষেত্রে সেরকম হয়নি। ডাক্তাররা বই পড়তে নিষেধ করেননি, কিন্তু দেখা গেল বই পড়া যাচ্ছে না। কিছুক্ষণ তাকিয়ে থাকলেই মাথার ভেতর ভোঁতা এক ধরনের যন্ত্রণা হয়। যন্ত্রণা নিয়ে বই পড়ার কোনো মানে হয় না। তবুও তিনি মৃত্যু বিষয়ক একটি বই পড়ে ফেললেন এবং মৃত্যু ব্যাপারটিতে যথেষ্ট উৎসাহ বোধ করতে লাগলেন। তার স্বভাবই হচ্ছে কোনো বিষয় একবার মনে ধরে গেলে সে বিষয় সম্পর্কে চূড়ান্ত পড়াশোনা করতে চেষ্টা করা। মৃত্যু সাবজেক্টটি তার পছন্দ হয়েছে, কিন্তু এই বিষয়ে পড়াশোনা করতে পারছেন না। বইপত্র নেই। ইউনিভার্সিটি লাইব্রেরিতে কিছু থাকার কথা, কিন্তু আনাবেন কাকে দিয়ে? তাকে কেউ দেখতে আসছে না। তিনি এমন কোনো জনপ্রিয় ব্যক্তি নন যে তার অসুস্থতার খবরে মানুষের ঢল নামবে। তাছাড়া অসুখের খবর তিনি কাউকে জানাননি। হাসপাতালে ভর্তি হবার ইচ্ছাও ছিল না, কিন্তু ঘরে দেখা শোনার লোক নেই। কাজের মেয়েটি তিনি মধুপুর থাকাকালীন বেশ কিছু জিনিসপত্র নিয়ে ভেগে গেছে। এমন অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া আর উপায় কি? বিকেলবেলা তার কাছে কেউ আসে না। সবারই আত্মীয় স্বজন দেখতে আসে, তার কেউ আসে না। এই সময়টা তিনি চোখ বন্ধ করে শুয়ে থাকেন এবং এখনও মানুষের সঙ্গ পাবার জন্য তার মন কাঁদে দেখে নিজের কাছে লজ্জিত বোধ করলেন। আজ সারা দিন মিসির আলীর খুব খারাপ কেটেছে। তার রুমমেট 26 বছরের ছেলেটি সকাল 9টায় বিনা নোটিশে মারা গেছেন। মৃত্যু যে এত দ্রুত মানুষকে ছুঁয়ে দিতে পারে তা তার ধারণাতেও ছিল না। ছেলেটা ভোরবেলায় নাস্তা চেয়েছে, তার সঙ্গে খানিকক্ষণ কথাবার্তাও বলেছে। তিনি জিজ্ঞেস করেছেন,
আজ কেমন আছো? আজ বেশ ভালো। লিভার ব্যথা করছে না? না, তবে তলপেটের দিকে একটা চাপা ব্যথা আছে। খুব বেশি? না, খুব বেশি না। আপনি এটা কি বই পড়ছেন? এটা একটা সায়েন্স ফিকশন। ফ্রাইডে দ্য 13th। বেশ ভালো বই। তুমি পড়বে? জি না, ইংরেজি বই আমার ভালো লাগে না, বাংলা উপন্যাস পড়ি। কার লেখা ভালো লাগে? এদেশের মানে কার, মানে বাংলায় কার লেখা তোমার পছন্দ? নিমাই ভট্টাচার্য। তাই নাকি? ছেলেটি আর জবাব না দিয়ে কাতরাতে থাকে। সকাল 8:30টায় বলল, একজন ডাক্তার পাওয়া যায় কিনা দেখবেন। তিনি অনেকক্ষণ বোতাম টিপলেন, কেউ এলো না। শেষ পর্যন্ত নিজেই গেলেন ডিউটি রুমে। ফিরে এসে দেখেন ছেলেটি মরে পড়ে আছে। মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না, এর চেয়ে ভয়াবহ বোধহয় আর কিছু নেই। শেষ বিদায় নেওয়ার সময় অন্তত কোনো একজন মানুষকে বলে যাওয়া দরকার, নিঃসঙ্গ ঘর থেকে একা একা চলে যাওয়া যায় না, যাওয়া উচিত না। এটা হৃদয়হীন ব্যাপার। এতদিন যে ছেলেটি ছিল, এখন আর সে নেই। ঘণ্টাখানেকের মধ্যেই তার সমস্ত চিহ্ন এ ঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে। বিছানায় নতুন বালিশ ও চাদর দিয়ে গেছে। হয়তো সন্ধ্যার মধ্যে কোনো নতুন পেশেন্ট এসে পড়বে। মিসির আলি সমস্ত দিন কিছু খেতে পারলেন না। বিকেলের দিকে তার গায়ে বেশ টেম্পারেচার হলো। প্রথমবারের মতো মনে হলো একজন কেউ তাকে দেখতে এলে খারাপ লাগবে না, ভালোই লাগবে। কেউ না এলে একজন রোগী হলেও আসুক, একা একা এই কেবিনে রাত কাটানো যাবে না। ঠিক এই সময় ইতস্তত ভঙ্গিতে রানু এসে ঢুকলো। আপনি ভালো আছেন? না, ভালো না। তুমি কোত্থেকে? বাসা থেকে। ইস, আপনার একই অবস্থা। খারাপ অবস্থা ঠিক। আনিস সাহেব কোথায়? ও আসেনি, আমি একাই এলাম। ওর কাছে থেকে ঠিকানা নিয়েছি। বসো তুমি, ওই চেয়ারটায় বসো। ফ্ল্যাক্সে চা আছে, খেতে চাইলে খেতে পারো। চাটা খাবো না, আপনার কাছে একটা খবর জানতে এসেছি। কোন খবরটি? মধুপুরে কি আপনি কি জানলেন? তেমন কিছু জানতে পারিনি। তবুও যা জেনেছেন তাই বলুন, আমার খুব জানতে ইচ্ছে করছে। অনুফা লিখেছে আপনি নাকি হাজার হাজার মানুষকে নানা রকম প্রশ্ন করেছেন। মিসির আলি হাসলেন। হাসলে হবে না, আমাকে বলতে হবে। প্রথম যে জিনিসটি জানলাম সেটি হচ্ছে তুমি অনেকগুলো ভুল তথ্য দিয়েছ। আমি কোনো ভুল তথ্য দেইনি। তুমি নিজে হয়তো জানো না সেগুলো ভুল। যেমন পায়জামা খোলার ব্যাপারটি, এরকম কোনো কিছু ঘটেনি। রানু চোখ লাল করে বলল, ঘটেছে। না রানু, ঘটেনি। এটা তোমার কল্পনা। তাছাড়া তুমি উলঙ্গ একটি ডেড বডির কথা বলেছ, সেটাও ঠিক না। কিন্তু আমি জানি এগুলো ঠিক না রানু। এইসব তুমি নিজে ভেবেছ এবং আমার ধারণা এ জাতীয় স্বপ্ন তুমি মাঝে মাঝে দেখো, দেখো না? কি রকম স্বপ্নের কথা বলছেন? মিসির আলি কয়েক মুহূর্ত ইতস্তত করলেন, স্পষ্ট গলায় বললেন, তুমি প্রায় স্বপ্নে দেখো না একজন নগ্ন মানুষ তোমার কাপড় খোলার চেষ্টা করছে? রানু উত্তর দিল না, মাথা নিচু করে থাকলো। বলো রানু, জবাব দাও। হ্যাঁ দেখি। কখনো কি ভেবে দেখেছো এরকম স্বপ্ন কেন দেখো? না, ভাবিনি। আমি ভেবেছি এবং কারণটাও খুঁজে বের করেছি। আজ সেটা বলতে চাই না, অন্য একদিন বলবো। না, আপনি আজকেই বলবেন। মিসির আলি ফ্ল্যাক্স থেকে চা ঢাললেন, শান্ত স্বরে বললেন, চা খেতে খেতে শোনো, চায়ে ক্যাফিন আছে। ক্যাফিন তোমার নার্ভগুলো আনঅ্যাক্টিভ রাখবে। রানু চায়ের পেয়ালা নিল, কিন্তু চুমুক দিল না।
মাথা নিচু করে বসে রইল। মিসির আলি ঠান্ডা গলায় বলতে লাগলেন, রানু, তোমাকে নিয়ে এই গল্পটি আমি তৈরি করেছি। তুমি মন দিয়ে শোনো। তুমি যখন বেশ ছোট, 9, 10 বা 11 বছর বয়স, তখন একজন বয়স্ক লোক তোমাকে ভুলিয়ে ভালিয়ে নির্জন কোনো জায়গায় নিয়ে গিয়েছিল। তোমাদের গ্রামে এরকম একটা নির্জন জায়গার খোঁজে আমি গিয়েছিলাম। সেখানে জঙ্গলের কাছে একটা ভাঙা বিনসু মন্দির দেখেছি। মনে হয় ওই জায়গাটাই হবে, কারণ সাপের ভয়ে ওখানে কেউ যেত না। রানু, তুমি কি আমার কথা শুনছো? শুনছি। তারপর সেই বয়স্ক মানুষটি মন্দিরে তোমাকে নিয়ে গেল। আমাকে কেউ নিয়ে যায়নি, আমি নিজেই গিয়েছিলাম। ওই মন্দিরে খুব সুন্দর একটি দেবী মূর্তি আছে, আমি ওই মূর্তি দেখার জন্য যেতাম। তারপর কি হয়েছে বলো। রানু তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তীব্র স্বরে বলল, আমি বলবো না, আপনি বলুন। মিসির আলি শান্ত স্বরে বললেন, ওই লোকটি তখন টেনে তোমার পাজামা খুলে ফেলল। রানুর চোখ দিয়ে জল পড়তে লাগল। ওই লোকটির নাম ছিল জালাল উদ্দিন। রানু কিছু বলল না। মিসির আলি বললেন, তোমার অসুখ শুরু হলো সেদিন থেকে। তোমার মনের মধ্যে ব্যাপারটি গেঁথে গেল। পরবর্তী সময়ে গোসলের সময় যখন মরা মানুষটি তোমার পায়ে লেগে গেল, তখন তোমার মনে পড়ল মন্দিরের দৃশ্য। বুঝতে পারছো? রানু জবাব দিল না। অসুখের মূল কারণটি আলোয় নিয়ে এলেই অসুখ সেরে যায়। এজন্যই আমি এটা তোমাকে বললাম। তুমি নিজেও এখন গোড়া থেকে সমস্ত ব্যাপারটা নিয়ে চিন্তা করবে, তোমার অসুখ সেরে যাবে। রানু মৃদু স্বরে বলল, আপনি কি ওই লোকটির সঙ্গে কথা বলেছেন? বলেছি। ও কি বলেছে? তেমন কিছু বলেনি। না, বলেছে। আপনি আমাকে বলতে চাচ্ছেন না। এতটা যখন বলেছেন তখন বাকিটুকু বলেন। রানু তীব্র চোখে তাকালো। মিসির আলি বললেন, দেখো রানু, আমি খুবই যুক্তিবাদী মানুষ। অলৌকিক কোনো কিছুতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি সব কিছুই একটি ব্যাখ্যা আছে। জালাল উদ্দিন যা বলেছে তাও নিশ্চয়ই ব্যাখ্যা করা যায়। ব্যাখ্যা পরে করবেন, আগে বলুন সে কি বলেছে। সে বলেছে হঠাৎ সে দেখে মূর্তিটি ছুটে এসে তোমার মধ্যে মিলিয়ে গেছে। তোমার গা থেকে আগুনের হলকা বেরোচ্ছে। জালাল উদ্দিন তখন ছুটে পালিয়ে যায়। আপনি জালাল উদ্দিনের কথা বিশ্বাস করেন না? না, ওর মনে পাপ বোধ ছিল। মন্দির টন্দির নিয়ে মূর্খ মানুষদের মনে অনেক রকম ভয়ভীতি আছে। তা থেকে সে একটা হ্যালোসিনেশন দেখেছে। তুমি নিজে তো কিছু দেখোনি। না, তাহলেই হলো। জালাল উদ্দিন কি দেখেছে না দেখেছে সেটা তার প্রবলেম, তোমার নয়। রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল, কিন্তু একটা কি জিনিস জানেন, ওই ঘটনার পর থেকে আমি অসম্ভব সুন্দর হয়ে গেলাম। মিসির আলি শব্দ করে হাসলেন। হাসতে হাসতে বললেন, তুমি সুন্দর তুমি সব সময়ই ছিলে। ঘটনাটি ঘটেছে তোমার বয়ঃসন্ধিতে। বয়ঃসন্ধির পর মেয়েদের রূপ খুলতে শুরু করে। এখানেও তাই হয়েছে। কিন্তু ওই দেবী মূর্তিটিকে এরপর আর খুঁজে পাওয়া যায়নি। তুমি কিন্তু খুব ছেলে মানুষের মতো কথা বলছো রানু। মূর্তিটি চুরি হয়ে গেছে, কেউ নিয়ে পালিয়ে গেছে, ব্যাস। মূর্তিটি চুরি যায়নি। তুমি নিশ্চয়ই বিশ্বাস করো না একটা পাথরের মূর্তি তোমার মধ্যে ঢুকে আছে। কি করো? রানু তীব্র কণ্ঠে বলল, আমার দিকে ভালো করে তাকিয়ে বলুন, আমাকে কি অনেকটা মূর্তির মতো দেখায় না? না রানু, মূর্তির মতো দেখাবে কেন? অসম্ভব রূপবতী একটি তরুণী, এর বেশি কিছু না। তোমার মতো রূপবতী মেয়ে এ দেশেই আছে এবং তারা সবাই রক্ত মাংসের তৈরি।
রানু উঠে দাঁড়ালো। মিসির আলি বললেন, "তা চলে যাচ্ছ রানু?" "হ্যাঁ, অসুখ সারলে তোমাদের ওখানে একবার যাব।" "না, আপনি আসবেন না, আপনার আসার কোনো দরকার নেই।" রানু ঘর ছেড়ে চলে গেল। মিসির আলি ক্ষীণ স্বরে বললেন, ভেরি ইন্টারেস্টিং। তার ভুরু কুঞ্চিত হলো। তিনি ব্যাপারটি ঠিক বুঝতে পারছেন না। যতটা সহজ মনে হয়েছিল এখন ততটা মনে হচ্ছে না। তিনি মৃত্যু বিষয়ক বইটি আবার পড়তে শুরু করলেন। সাবজেক্টটি তাকে বেশ আকর্ষণ করেছে। ফ্যাসিনেটিং টপিক। গভীর রাতে আনিস জেগে উঠল। শুনশান নীরবতা চারদিকে। রানু হাত পা ছড়িয়ে বাচ্চা মেয়ের মতো ঘুমোচ্ছে। জানালার আলো এসে পড়েছে তার মুখে। অদ্ভুত সুন্দর একটি মুখ, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আনিস ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে উঠে পড়ল। বাথরুমে যেতে হবে। বাথরুমে পানি জমে আছে, পাইপ জ্যাম হয়ে গেছে। বাড়িওয়ালাকে বলতে হবে। আনিস নোংরা পানি বাঁচিয়ে সাবধানে ঘরে ঢুকে দরজা খুলে বন্ধ করেই শুনল ঝুমঝুম করে শব্দ হচ্ছে। নুপুর বাজছে যেন। এর মানে কি? মনের ভুল কি? মনের ভুল হবার কথা নয়। বেশ বোঝা যাচ্ছে নুপুর পায়ে দিয়ে ঝমঝম করতে করতে কেউ একজন এ ঘর থেকে ও ঘর করছে। শব্দটা অনেকক্ষণ ধরেই হচ্ছে। মনের ভুল হবার কথা নয়। বাথরুমের দরজা খুলতেই শব্দটা চট করে থেমে গেল। শুধু একটা তীব্র ফুলের গন্ধ আনিসকে অভিভূত করে ফেলল। একটু আগেও তো এরকম সৌরভ ছিল না। আনিসের মাথা ঝিমঝিম করতে লাগলো। বিস্ময়ের ঘোর অবশ্য বেশিক্ষণ স্থায়ী হলো না। আনিসের মনে পড়ল একতলার বাগানে হাসনাহেনার প্রকাণ্ড একটা জাহার আছে। বাতাসের ঝাপটায় ফুলের গন্ধই উড়ে এসেছে বারান্দায়। আনিস কিছুক্ষণ একা একা বারান্দায় দাঁড়িয়ে রইল। নুপুরের শব্দ আবার যদি পাওয়া যায়। দোতলায় একটা বাচ্চা ছেলে শুধু কাঁদছে। তার মা তাকে শান্ত করবার চেষ্টা করছে। একটা রিক্সা গেল টুনটুন করে। ব্যাস, আর কিছু শোনা গেল না। শোবার ঘরে রানু ঘুমোচ্ছে মরার মতো। জানালা খোলা, ঠান্ডা হাওয়া আসছে ঘরে। আনিস জানালা বন্ধ করতে গিয়ে শুনল রান্নাঘর থেকে জিতু মিয়া সারা শব্দ দিচ্ছে, কান্না চাপার আওয়াজ। জিতু মিয়া! জিতু ফুপিয়ে উঠল। আনিস রান্নাঘরে ঢুকে বাতি জ্বালালো। জিতু মশারির ভেতর থেকে জুবুথুবু হয়ে বসে আছে। জিতু, কি হয়েছে রে? কিচ্ছু হয় নাই। তা বসে আছিস কেন? ঘুম আহে না। স্বপ্ন দেখেছিস? জিতু মাথা নাড়ল। কি স্বপ্ন? একজন মাইয়া মানুষ পাকের ঘরে হাঁটতে আইছিল, এই দেখেছিস স্বপ্ন? স্বপ্নে দেখি নাই, নিজের চোখে দেখলাম। দূর বেটা, অন্ধকারে তুই মানুষ দেখলি কিভাবে? যা ঘুমো। জিতু শুয়ে পড়ল। আনিস বলল, ভয়ের কিছু নেই, আমি জেগে আছি, ঘুমো তুই। আচ্ছা। আর শোন, রান্নাঘরে বাতি জ্বালানো থাকুক। আচ্ছা। জিতু শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। আনিস একটি সিগারেট ধরালো। ঘুম চটে গেছে। তাকে এখন দীর্ঘ সময় জেগে থাকতে হবে। এক পেয়ালা চা খেতে পারলে মন্দ হতো না। রাত তো বাজে প্রায় 3:30। বাকি রাতটা তার জেগেই কাটাতে হবে মনে হয়। সিগারেট টানতে ভালো লাগছে না, পেটের ভেতর পাক দিয়ে উঠছে। ঘুমের মধ্যে রানু শব্দ করে হাসল। আনিস মৃদু স্বরে ডাকল, এই রানু। রানু খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, কি জেগে আছো নাকি? হ্যাঁ। কি আশ্চর্য, কখন জাগলে? অনেকক্ষণ। তুমি বাথরুমে গেলে, বারান্দায় দাঁড়িয়ে থাকলে, আমাকে ডাকলে না কেন? শুধু শুধু ডাকবো কেন? আনিস সিগারেট টানতে লাগলো। রানু বলল, বড্ড গরম লাগছে। জানালা বন্ধ করলে কেন? গরম কোথায়, বেশ ঠান্ডা তো। আমার গরম লাগছে, ফ্যানটা ছাড়ো না। এই ঠান্ডার মধ্যে ফ্যান ছাড়বো কি? কি যে বলো। রানু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে বলল,
তুমি যখন বাথরুমে গিয়েছিলে তখন কি নুপুরের শব্দ শুনেছ? আনিস ঠান্ডা স্বরে বলল, না তো, কেন? না, এমনি। আমি শুয়ে শুয়ে শুনছিলাম। রানু, ঘুমোও। আমার ঘুম আসছে না। ঘুম না এলে উঠে বসো, গল্প করি। চা খাওয়া যেতে পারে। কি বলো? রানু উঠে বসলো, কিন্তু জবাব দিল না। আনিস দেখল রানু কোন ফাঁকে গায়ের কাপড় খুলে ফেলেছে। ক্লান্ত স্বরে বলল, বড্ড গরম লাগছে, তুমি আমার দিকে তাকিও না প্লিজ। এই সব কি রানু? ঘরে একটা বাচ্চা ছেলে আছে। কি করব, বড্ড গরম লাগছে। তুমি বরং রান্নাঘরের বাতি নিভিয়ে সব অন্ধকার করে দাও। না, বাতি জ্বালানো থাক। আনিস দ্বিতীয়বার সিগারেট ধরালো। রানু বলল, আমাদের গ্রামে একটা মন্দির আছে, তার গল্প এখন শুনবে না? আহা, মন্দির ফন্দিরের গল্প এখন শুনবো না। শোনো না, আমার বলতে ইচ্ছে করছে। আমি যখন খুব ছোট তখন একা একা যেতাম সেখানে। কি মন্দির? কালী মন্দির? না, বিষ্ণু মন্দির বলতো ওরা। তবে কোনো বিষ্ণু মূর্তি ছিল না, একটা দেবী ছিল, হিন্দুরা বলতো রুক্মিণী দেবী। তুমি মন্দিরে যেতে কি জন্যে? এমনি যেতাম, ছোট বাচ্চা পুতুল খেলে না। কি করতে সেখানে? দেবী মূর্তির সাথে গল্প গুজব করতাম, ছেলে মানুষই খেলা আর কি। বলতে বলতে রানু খিলখিল করে হেসে উঠল। আনিস স্পষ্ট শুনল সঙ্গে সঙ্গে ঝমঝম করে কোথাও নুপুর বাজছে। রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল, শুনতে পাচ্ছ? কি শুনবো? নুপুরের শব্দ শুনছো না? আনিস দৃঢ় স্বরে বলল, না। তুমি ঘুমাও রানু। আমার ঘুম আসছে না। শুয়ে থাকো, তুমি অসুস্থ। রানু ক্ষীণ কণ্ঠে বলল, হ্যাঁ, আমি অসুস্থ। তোমাকে খুব বড় ডাক্তার দেখাবো আমি। আচ্ছা। এখন শুয়ে থাকো। রানু মৃদু স্বরে বলল, আমি ওই দেবীকে গান গেয়ে শোনাতাম। ওইসব অন্যদিন শুনবো, আজ রাতে আমার বলতে ইচ্ছে করছে। আনিস এসে রানুর হাত ধরল। গা পুড়ে যাচ্ছে জ্বরে। আনিস অবাক হয়ে বলল, তোমার গা তো পুড়ে যাচ্ছে। বড্ড গরম লাগছে, ফ্যানটা ছাড়বে? আনিস উঠে গিয়ে জানালা খুলে দিল। ঘর ভর্তি হয়ে গেল ফুলের গন্ধে। আর তখন রানু অত্যন্ত নিচু গলায় গুনগুন করে কি যেন গাইতে লাগলো। অদ্ভুত, অপার্থিব কোনো একটা সুর, যা এই জগতের কিছু নয়, অন্য কোনো ভুবনের। রান্নাঘর থেকে জিতু ডাকতে লাগলো, ও ভাইজান, ও ভাইজান, ভাইজান। আনিস রানুকে জোর করে বিছানায় শুয়ে গায়ে চাদর টেনে দিল। জিতুকে বলল, এ ঘরে যেন না আসে। তারপর নেমে গেল নিচে, বাড়িওয়ালার মেয়েটিকে খবর দিয়ে নিয়ে আসতে। নীলু এলো সঙ্গে সঙ্গে। আনিস দেখল রানু শিশুর মতো ঘুমাচ্ছে, জিতু মিয়া শুধু জেগে আছে, কাঁদছে ব্যাকুল হয়ে। নীলুর সঙ্গে তার বাবাও আসছেন। তিনি অবাক হয়ে বললেন, হয়েছেটা কি? আনিস ভাঙা গলায় বলল, বুঝতে পারছি না, কেমন যেন করছে। কি হয়েছে? কি করছে? আনিস জবাব দিল না। নীলু বলল, বাবা, তুমি শুয়ে থাকো গিয়ে, আমি এখানে থাকি, রাত তো বেশি নেই। ভদ্রলোক কিছুক্ষণ অপেক্ষা করে নিচে নেমে গেলেন। যাবার সময় বলে গেলেন, হাসপাতালে নিতে হলে বলবেন, ড্রাইভারকে ডেকে তুলব। জি আচ্ছা। রানু বাকিটা রাত ঘুমিয়ে কাটালো, একবারও জাগলো না। নীলু সারাক্ষণ তার পাশে রইল। আনিসের সঙ্গে তার কথাবার্তা কিছু হলো না। আনিস বসার ঘরের সোফায় বসে ঝিমুতে লাগলো। মিসির আলি লোকটির ধৈর্য প্রায় সীমাহীন।
হাসপাতাল থেকে ছাড়া পেয়েই তিনি দ্বিতীয় দফায় রানুদের গ্রামে গিয়ে উপস্থিত হলেন। তার সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগের এক ভদ্রলোক জয়নাল সাহেব। উদ্দেশ্য রুক্মিণী দেবীর মন্দির সম্পর্কে তথ্য সংগ্রহ করা। জয়নাল সাহেব মন্দির দেখে বিশেষ উল্লাসিত হলেন না। 300 বছরের বেশি এর বয়স হবে না। এরকম ভগ্নস্তূপ এদেশে অসংখ্য আছে। মিসির আলি বললেন, তেমন পুরনো নয় বলছেন? না রে ভাই, এটার সাইজ দেখলেই বুঝবেন। ভেঙে টেঙে কি অবস্থা হয়েছেন দেখেন। যত্ন হয়নি। মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হয়তো মারা গেছেন, কিংবা তার উৎসাহ মিয়ে গেছে। গ্রামের লোকজনের কাছে থেকে অল্প কিছু তথ্য পাওয়া গেল। পাল বাবুদের প্রতিষ্ঠিত মন্দির। পালরা স্বপ্নে আদিষ্ট হয়ে মন্দির প্রতিষ্ঠা করেন। তার পরপরই তাদের ভাগ্য বিপর্যয় শুরু হয়। 3-4 বছরের মধ্যে পালরা নির্বংশ হয়ে পড়ে। দেবীকে তুষ্ট করার জন্যে তখন এক রাতে কুমারী বলির আয়োজন করা হয়। 12 বছরের একটা কুমারী কন্যাকে আমাবস্যার রাত্রিতে মন্দিরের সামনে বলি দেওয়া হয়। দেবীর তুষ্টি হয় না তাতেও। পাথরের মূর্তি এত সহজে বোধহয় তুষ্ট হয় না। তবে গ্রামের মানুষরা নাকি বলি দেওয়া মেয়েটিকে এরপর থেকে গ্রামময় ছোটাছুটি করতে দেখে। ময়মনসিংহ থেকে ইংরেজ পুলিশ সুপার এসে মন্দির তালাবদ্ধ করে পালদের 2 ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যান। পালরা অত্যন্ত ক্ষমতাবান ছিল, কাজেই ছাড়া পেয়ে একসময় আবার গ্রামে ফিরে আসে, কিন্তু মন্দির তালাবদ্ধই পড়ে থাকে। ইতিহাস এইটুকুই। মন্দিরে প্রতিষ্ঠিত মূর্তি সম্পর্কে বিশেষ কিছু জানা গেল না। 2-1 ঘর নিম্নবর্ণের হিন্দু যারা ছিল তারা বিশেষ কিছু বলতে পারে না। হরিশ মণ্ডল বলল, বাবু, আমরা কেউ ওই দিকে যাই না। ওই মন্দিরে গেলে নির্বংশ হতে হয়। কে যাবে বলেন? আপনি তো শিক্ষিত, এইসব বিশ্বাস করেন? করি না, কিন্তু যাইও না। মূর্তিটা আপনি দেখেছেন? আমি দেখি নাই, আমার জ্যাঠা দেখেছে। তিনি কি নির্বংশ হয়েছেন? না, তার 3 ছেলে। এক ছেলে নান্দিনা হাই স্কুলের হেডমাস্টার। মূর্তিটা কেমন ছিল বলতে পারেন? শেষ পাথরের মূর্তি, কৃষ্ণনগরের কারিগরের তৈরি। একটা হাত ভাঙা ছিল। মূর্তি নাকি হঠাৎ উধাও হয়েছে। কেউ চুরি টুরি করে নিয়ে বিক্রি করে ফেলেছে। গ্রামে চোরের তো অভাব নেই। এরকম একটা মূর্তিতে 1000 খানিক টাকা হেসে খেলে আসবে। সাহেবরা নগদ দাম দিয়ে কিনবে। আচ্ছা, একটা বাচ্চা মেয়েকে যে বলি দেওয়া হয়েছিল সে নাকি আমাবস্যার রাতে ঘুরে বেড়ায়? বলে তো সবাই, চিৎকার করে কাঁদে। আমি শুনিনি, অনেকে শুনেছে। আমাবস্যার জন্য মিসির আলি 3 দিন অপেক্ষা করতে হলো। তিনি আমাবস্যার রাত্রে একটা 5 ব্যাটারির টর্চ আর একটা মোটা বাঁশের লাঠি নিয়ে মন্দিরের চাতালে বসে রইলেন। তিনি কিছুই শুনলেন না। শেয়ালের ডাক শোনা গেল অবশ্য। শেষ রাত্রের দিকে প্রচণ্ড বাতাস বইতে লাগল। বাতাসে শেষ দেবার মতো শব্দ হলো। সে সব নিতান্তই লৌকিক শব্দ, অন্য জগতের কিছু নয়। রাত শেষ হবার আগে আগে বর্ষণ শুরু হলো। ছাতা নিয়ে যাননি তিনি। মন্দিরের ছাদ ভাঙা, আশ্রয় নেবার জায়গা নেই। মিসির আলি কাক ভেজা হয়ে গেলেন। ঢাকায় ফিরলেন প্রচণ্ড জ্বর নিয়ে। ডাক্তার পরীক্ষা করে শুকনো মুখ করে বললেন, মনে হচ্ছে নিউমোনিয়া, একটা লাংস এফেক্টেড, ভোগাবে। মিসির আলিকে সত্যি সত্যি ভোগালো। তিনি দীর্ঘদিন শয্যাশয়ী হয়ে রইলেন। বইপাড়াতে এ সময় লোকজন তেমন থাকে না। আজ যেন আরও নির্জন। নীলু একা একা কিছুক্ষণ হাঁটল। তার খুব ঘাম হচ্ছে। বারবার সবুজ রুমালটি বের করতে হচ্ছে। 4:10 বাজে। চিঠিতে লিখেছে সে 4টার মধ্যেই আসবে, কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। নীলু অবশ্য কারো মুখের দিকে তাকাচ্ছেও না। কাউকে তাকাতে দেখলেই বুকের মধ্যে ঢক করে উঠছে। নীলু একটা বইয়ের দোকানে ঢুকে পড়ল।
গল্পের বই তার তেমন ভালো লাগে না, ভালো লাগে বিলুর। বিলুর জন্য একটা কিছু কিনলে হয়, কিন্তু কি কিনবে? সবই হয়তো ওর পড়া। ওই দিন শীর্ষেন্দু কি যেন একটা কথা বলছিল, নামটা মনে নেই। আচ্ছা, আপনার কাছে শীর্ষেন্দুর কোনো বই আছে? যে না, আমরা বিদেশি বইটাই রাখি না। নীলু অন্য একটা ঘরে ঢুকলো। শুধু শুধু দাঁড়িয়ে থাকা যায় না। সে একটা কবিতার বই কিনে ফেলল। অপরিচিত কবি, তবে প্রচ্ছদটি সুন্দর। একটি মেয়ের ছবি, সুন্দর ছবি, নামটি সুন্দর। প্রেম নেই। প্রেম নেই আবার কি? প্রেম থাকবে না কেন? দাড়িওয়ালা একজন রোগা ভদ্রলোক তখন থেকেই তার দিকে তাকাচ্ছে। লোকটির কাঁধে একটি ব্যাগ। এই কি সে লোক? নীলুর মুখ রক্তশূন্য হয়ে গেল। নীলু বইয়ের দাম দিয়ে দ্রুত বেরিয়ে এলো। তার পেছনে ফেরার সাহস নেই। পেছনে ফিরলেই সে হয়তো দেখবে বুড়ো দাড়িওয়ালার কুটিসুটি আসছে। না, লোকটি আসছে না। নীলুর মনে হলো ভয়ানক মোটা এবং বেটে একজন যেন তাকে অনুসরণ করছে। তার দিকে তাকাচ্ছে না, কিন্তু আসছে তার পিছু পিছু। নীলু তৃষ্ণা পেয়ে গেল, বড্ড টেনশন। বাড়ি ফিরে গেলে কেমন হয়, কিন্তু বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। নীলু ঘড়ি দেখল, 5টা 5। তার মানে কি সে আসবে না? কথা ছিল নীলু থাকবে ঠিক 1 ঘন্টা। সে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। ভালোই হয়েছে, দেখা না হওয়াটাই বোধহয় ভালো। দেখা হবার মধ্যে একটা আশাভঙ্গের ব্যাপার আছে। না দেখার রহস্যময়তা না হয় থাকুক। নীলু ক্লান্ত ভঙ্গিতে হাঁটতে শুরু করলো। নীলু নীলু দাঁড়িয়ে পড়ল। একটু দেরি হয়ে গেল। তুমি ভালো আছো নীলু? চকচকে লাল টাই পরা যে ছেলেটি হাসছে, সে কে? লম্বা স্বাস্থ্যবান একটি তরুণ, ঝলমল করছে। তার লাল টাই উঠছে, বাতাসে মিষ্টি ঘ্রাণ আসছে, সেন্টের গন্ধ। পুরুষ মানুষের গা থেকে আসা সেন্টের গন্ধ নীলুর পছন্দ নয়, কিন্তু আজ এত ভালো লাগছে কেন? চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো। আপনি বলেছিলেন আপনি বুড়ো। আমরা সবাই কিছু কিছু মিথ্যে বলি। আমাকে নীলু নামে একটি মেয়ে লিখেছিল, সে দেখতে কুৎসিত। লোকটি হাসছে হা হা করে। এত সুন্দর করেও মানুষ হাসতে পারে? নীলুর এক ধরনের কষ্ট হতে লাগলো। মনে হতে লাগলো সমস্তটাই একটা সুন্দর স্বপ্ন, খুবই ক্ষণস্থায়ী, যেন এক্ষুনি স্বপ্ন ভেঙে যাবে। নীলু দেখবে সে জেগে উঠেছে। পাশের বিছানায় নীলু ঘুমাচ্ছে মশারি না ফেলে, কিন্তু সেরকম কিছু হলো না। ছেলেটি হাসি মুখে বলল, কোথাও বসে 1 কাপ চা খেলে কেমন হয়, খাবে? নীলু মাথা নাড়ল, সে খাবে। তুমি কিন্তু সবুজ রুমালটি ব্যাগে ভরে ফেলেছ। আমি যেতে ঠিক সাহস পাচ্ছি না। নীলু অস্বাভাবিক ব্যস্ত হয়ে রুমাল বের করতে গেল। একটা লিপস্টিক, একটা ছোট্ট চিরুনি, কিছু খুচরো পয়সা গড়িয়ে পড়ল নিচে। ছেলেটি হাসি মুখে সেগুলি কুড়াচ্ছে। নীলু মনে মনে বলল, যেন এটা স্বপ্ন না হয়, আবার স্বপ্ন হলেও যেন স্বপ্নটা অনেকক্ষণ থাকে। নীলুর খুব কান্না পেতে লাগলো। নিউ মার্কেটের ভেতরে চা খাওয়ার তেমন ভালো জায়গা নেই। ওরা বলাকা বিল্ডিংয়ের দোতলায় গেল। চমৎকার জায়গা, অন্ধকার অন্ধকার চারদিক, পরিচ্ছন্ন টেবিল, সুন্দর একটি মিউজিক হচ্ছে। চায়ের সঙ্গে কিছু খাবে নীলু? না, এরা ভালো সমুচা করে। সমুচা দিতে বলি? আমার খিদে পেয়েছে, কি বলো? বলুন। ছেলেটি হাসলো। নীলুর খুব ইচ্ছে করছিল জিজ্ঞেস করে, হাসছো কেন তুমি? আমি কি হাস্যকর কিছু করেছি? কিন্তু নীলু কিছু বলল না। ছেলেটি হাসতে হাসতে বলল, "আম, আসলে আমি বিজ্ঞাপনটা মজা করার জন্য দিয়েছিলাম। কেউ জবাব দেবে ভাবিনি। আমি ছাড়া কেউ কি লিখেছিল? তা লিখেছে। মনে হচ্ছে এদেশের মেয়েদের কাজকর্ম বিশেষ নেই, সুযোগ পেলেই ওরা চিঠি লেখে। এই কথা বললাম বলে তুমি আবার রাগ করলে না তো? না। গুড। আমি কিন্তু তোমার চিঠির জবাব দিয়েছি, অন্য কারোর চিঠির জবাব দেইনি।
আমার কথা বিশ্বাস করছো তো? হুম, করছি। বেয়ারা চায়ের পট দিয়ে গেল। ছেলেটি বলল, দাও, আমি চা বানিয়ে দিচ্ছি। ঘরে বানাবে মেয়েরা, কিন্তু বাইরে পুরুষরা, এই নিয়ম। নীলু লক্ষ্য করলো ছেলেটি তার কাপে 3 চামচ চিনি দিয়েছে। নীলু একবার লিখেছে সে চায়ে 3 চামচ চিনি খায়। ছেলেটি সেটা মনে রেখেছে। কি আশ্চর্য! চায়ে এত চিনি খাওয়া কিন্তু ভালো না। নীলু কিছু বলল না। এরপর থেকে চিনি কম খাবে। নীলু ঘাড় নাড়ল। তারা সন্ধ্যা পর্যন্ত বসে রইল। নীলু একবার বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, উঠি। ছেলেটি বলল, আর একটু বসো, আমি বাসায় পৌঁছে দেব, আমার সঙ্গে গাড়ি আছে। নীলু আর কিছু বলল না। একটু দেরি হলে তোমাকে আবার বাসায় বকবে না তো? না, বকবে না। আমি মাঝে মাঝে অনেক রাত করে বাসায় ফিরি। সেটা ঠিক না নীলু, শহর বড় হচ্ছে, ক্রাইম বাড়ছে, ঠিক না? হ্যাঁ, ঠিক। ওই দিন কি হলো জানো? আমার পরিচিত এক মহিলার কান থেকে টেনে দুল নিয়ে গেছে, রক্তারক্তির কাণ্ড। আমি বাইরে গেলে গয়না টয়না পরি না। না পড়াই চিত। আচ্ছা নীলু, তুমি কি আজ তোমার বাবার সঙ্গে আমাকে আলাপ করিয়ে দেবে? আপনি যদি চান দেব। আমি নিশ্চয় চাই। তুমি কি চাও? চাই। বলতে গিয়ে নীলুর চোখ ভিজে উঠল। ছেলেটিকে এখন কতই না পরিচিত মনে হচ্ছে। সে যদি এখন হাত বাড়িয়ে নীলুর হাতে স্পর্শ করে, তাহলে কেমন লাগবে নীলুর? ভালোই লাগবে, কিন্তু ছেলেটি অত্যন্ত ভদ্র, এমন কিছু করবে না। নীলু, আমি তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছিলাম। কিন্তু তার আগে বলো, তুমি কি এনেছো? তুমি বলেছিলে লালটাই আনবে, ভুলে গেছো না? না, ভুলবো কেন? আমি তোমার জন্যই লালটাই পরে এসেছি, যদিও লাল রং আমার পছন্দ নয়। আমার পছন্দ হচ্ছে নীল। নীল আমারও পছন্দ, তবে হালকা নীল, কড়া নীল নয়। নীলু এই প্রথম হাসল। হালকা নীল তার নিজেরও প্রিয়। ছেলেটি হাসতে হাসতে বলল, আমার সবচেয়ে অপছন্দ হচ্ছে সবুজ রং। কিন্তু দেখো, যে সবুজ রংটাও খারাপ লাগছে না। তারা উঠে দাঁড়ালো 3:30টার দিকে। হেঁটে হেঁটে এলো নিউ মার্কেটের গেটে। ছোট্ট একটা হোন্ডা সিভিক সেখানে পার্ক করা। ছেলেটি ঘড়ি দেখে বলল, রাত কি বেশি হয়ে গেল নীলু? না, বেশি হয়নি। তোমার বাবা দুশ্চিন্তা না করলে হয়। আমি চাই না আমার জন্য কেউ বকা খাক। অবশ্য 1-8 দিন বকা খেলে কিছু যায় আসে না, কি বলো? নীলু হাসল। ছেলেটিও হাসল, মার্জিত হাসি। সরাসরি বাসায় যাবে নাকি যাবার আগে আইসক্রিম খাবে? ধানমন্ডিতে একটা ভালো আইসক্রিমের দোকান দিয়েছে। আজ যাব না। ঠিক আছে, চলো বাসায় পৌঁছে দিই। ছেলেটি নীলুকে তাদের গেটের কাছে নামিয়ে দিল। নীলুর খুব ইচ্ছে করছিল তাকে বসতে বলে, কিন্তু তার বড্ড লজ্জা করল। বিলু নানান প্রশ্ন শুরু করবে।